ঠান্ডা লাগছে খুব। এই যা তোমার ঠান্ডা লাগছে, আমার ভয় লাগছে বেসিক্যালি। কেন? পাশে কারা বসে আছে তো মানে এটা না ভয় পাওয়ার এই ক্যামেরা শুরু হয়ে গেছে? ও শুরু হয়ে গেছে। স্যার বলছিলাম যে এই আজকে আমরা এসেছি, মানে পুলিশ দেখলেই তো ভয় পায়, মানে আমি ইন্ট্রো ফিন্ট্রো দিই না, মানে এই ব্যাপারটাও আসি না, তাও দেবো ইন্ট্রো, আমি দেবো। আমরা কোথায় বসে আছি একটু আপনাদের বলে দিই। বড়তলা থানা তো না, আমার ল্যাপেল রয়েছে বড়তলা, তাই তো? শিওর। ওই থানার ঠিক 4 তলায় বসে আছি। অবাক লাগছে না? এটায় পরে ঢুকবো। আমার সঙ্গে কারা বসে আছে একটুখানি তাদের মুখেই শুনে নিই। দুজন এইটুকু বলতে পারি, দুজনেই পুলিশে রয়েছেন। কি বৃত্তান্ত, কোন পোস্টে রয়েছেন একটু সেটা আগে জেনে নিই। আমি বলে দিই। হ্যাঁ, হাতে লাঠি ধরে আছি আমি, লাঠি বলে এটাকে, যাই হোক। তো যে লাঠিতে অনেক অন্য কাজ করা যায় আর কি। আমি দেবাশিস দত্ত, অফিসার ইনচার্জ বটতলা পুলিশ স্টেশন, ইন্সপেক্টর অফ পুলিশ কলকাতা। আর পাশে বসে আছেন উনি পল্লব মালাকার, উনি আমারই ব্যাচমেট, উনি ইন্সপেক্টর অফ পুলিশ। এটা আমাদের ফর্মাল পরিচয়, বাকিটা আপনার উপরে ছাড়লাম আমি। একদম। আর ইনফর্মাল যেটা পরিচয় সেটা হচ্ছে আজকে যার জন্য এখানে আসা, মানে আমাদের ফিল্মাসের যে সেগমেন্টটা, নতুন সেগমেন্ট আপনারা জানেন, যেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজের পাশে অলওয়েজ থাকার চেষ্টা করছি, এই অবধি বলতে পারি। তো এরা সবাই মিলে ওনারা একটা ছবি করেছেন, অলরেডি শ্যুট হয়ে গেছে। ছবিটির নাম শাহির, আমি বলবো শাহির পুরো বিষয়টা বলুক। ছবিটি কিভাবে তৈরি হয়েছে, কার লেখা, বিষয়গুলো একটু বলো। ছবিটির নাম 1947 অন্য গানের ভোর। প্রায় 40 মিনিটের মতন একটা ডিউরেশন ভেবে এটা করা। এবং যদি আগে আমি একটু ছবিটার সম্বন্ধে ইন্ট্রোডাকশনটা বলে দিই। স্টোরি এবং ডিরেকশন দেবাশিস দত্ত, এবং এটির স্ক্রিন প্লে, ডায়লগস দেবাশিস দা এবং পল্লব মালাকার তাদের। আমি এই ছবিতে অভিনয় করেছি। এই ছবিতে তিনটে একটি পরিবারকে নিয়ে গল্প, বাবা ছেলে মেয়ে। ছেলের চরিত্রে আমি অভিনয় করেছি, আমার চরিত্রের নাম বরুণ। আর ইন্টারেস্টিং, আমার ক্যারেক্টারটা সম্বন্ধে একটু ছুঁয়ে যাচ্ছি, পরে নয় এটাতে যাবো ক্যারেক্টার সম্বন্ধে। একদম। আমার ক্যারেক্টারটির কোনো ডায়লগ নেই, কারণ তার সেরিব্রাল প্যালসি, এবং এটা একটা খুব চ্যালেঞ্জিং রোল আমার কাছে। তার ডিটেলিং নিশ্চয়ই আমরা পরে যাব। আমার বোনের চরিত্রে অভিনয় করেছে অনন্যা ভট্টাচার্য। তো অনন্যার চরিত্রের নাম বর্ণা। আর আমাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী চ্যাটার্জি, যার চরিত্রের নাম বীরেশ্বর। তো এবার গল্প সম্বন্ধে আমরা তাদের মুখ থেকেই শুনি। একদমই যাব। তার আগে আমার নিজের একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ছবিটির নাম মানে 1947 ভোরের অন্য গানের ভোর। এই 1947 কেন, মানে এটা আমার কাছে খুব বড় একটা প্রশ্ন। সেটা ছবির শেষে গিয়ে আপনারা দর্শকরা বুঝতে পারবেন কেন 1947। শুধুমাত্র ভারতের স্বাধীনতা তো নয়, এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে, যেটা ওই গল্পটাকে মানে একটা সেতুর মতন বেঁধেছে আর কি নামটা। সেটা পরিচালক যিনি, উনি আরও ভালো বলতে পারবেন, কারণ গল্পের নামটা একটা যে কোনো সিনেমার বা উপন্যাস গল্পের নামটা তাকে মানুষকে আকর্ষণ করে, দর্শক বা শ্রোতা বা পাঠকদের কাছে। সেটা পরিচালক মশাই খুব ভালো বলতে পারবেন, কিন্তু আমরা নামটা এটুকু বলতে পারি, নামটা ভাবতে ঠিক করতে আমাদের একটু সময় লেগেছে। ওকে, কারণ আমরা বাঁধাগতে বা প্রথাগত কোনো নাম আমরা চাইনি, কারণ নামটা খুব ইন্টারেস্টিং, মানে আমারও সেটাই মনে হয়েছে যে ওই পল্লবের রেফারেন্স নিয়ে আমি বলছি যে এটা কিন্তু আমাদের পঞ্চম লেখা, সপ্তম, টু বি ভেরি প্রিসাইজ, সপ্তম লেখা। মানে যেটা হয় যে একটা ভিশন আমি দেখি বা আমরা দেখলাম যে এটাকে নিয়ে একটা গল্প হতে পারে। আর বেসিক্যালি কি বলুন তো, গল্প তো আর কিছুই না, গল্প হচ্ছে আমরা যা দেখি বা প্রত্যেকদিন অভিজ্ঞতার মধ্যে থেকে উঠে আসে। তো সেটাকে একটা ফ্রেমের মধ্যে দিয়ে একটা ফর্মাল জায়গা আনা যায়, তাহলে সেটাকে আমরা গল্প বলতে পারি। ফিকশন কেন, ফিকশন ইজ স্ট্রেঞ্জার দ্যান লাইফ, আর লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, উল্টোভাবে বলা যায় আর কি, ভাইসি ভার্সা। তো সেখান থেকে আমাদের যখন শুরু হয়, অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের গল্পের নামকরণে কোনো কাঠিন্য আসেনি, ইজিলি করে ফেলেছে। আচ্ছা এটা তাহলে এই গল্প হতে পারে বা এই নাম হতে পারে। বাট দিস ইজ দ্য ফার্স্ট রাইটার যেক্ষেত্রে গল্প লেখা শেষ, আমাদের আর্টিস্ট সিলেকশন শেষ, আমাদের শুটিং ডেট কনফার্ম, এভরিথিং কনফার্ম, কিন্তু গল্পের নাম তৈরি হয়নি। তো সে রাতটা আমার আজও মনে আছে, শুটিংয়ের আগের দিন রাত্রি বোধহয় 3টে অবধি আমরা বসে, তো ওই যেভাবে ফট করে বাল্বটা জ্বলে ওঠে না লোডশেডিংয়ের পরে, তো হঠাৎ করে ইট কেম ইন টু মাই মাইন্ড, অ্যান্ড পল্লবকে দিয়ে আমি সেটা কনফার্ম করালাম যে 1947 অন্য গানের ভোর। ছোট্ট করে বলছি, এটা 1947 কেন, অনেকে ভাবছে বোধহয় এটা পিরিয়ড ড্রামা বা সামথিং লাইক, এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক কথা, কিন্তু এর সঙ্গে কোনো কানেকশন নেই। 1947 সালটা একটা সিম্বলিজম,
আমি যে সিম্বল হিসেবে ধরি 1947 মানে কিন্তু সেই উইলিয়াম ওয়েলেস একটা চিৎকার করেছিল মুভিতে, মনে আছে, ফ্রিডম। তো 1947 ইজ নাথিং বাট ইজ আ সিম্বল অফ ফ্রিডম, বা ফ্রি সোল, একটা মুক্তি। তো তার সঙ্গে অন্য গানের ভোর মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, ভোরটা হয় ঠিক সে সময়, তার ঠিক আগের মুহূর্তে সবচেয়ে অন্ধকার রাত হয়। ঠিক। আমি যদি ধরে রাখলাম ভোর 5:30 আমার সূর্যোদয় হবে, তো 4:45 হচ্ছে সবচেয়ে অন্ধকার, মানে সেই আটলান্টিকের গভীরতম অংশ মারিনাস ট্রেঞ্চের মতন, আর দ্যাট ইজ দ্য এভারেস্ট, দুটোর মধ্যে একটা অদ্ভুত ডাইভার্সিফিকেশন রয়েছে, পার্থক্য রয়েছে। বাহ। তো আমি এইটুকুই আপনাকে বলতে পারি, বাকিটা গল্প দেখে, সিনেমা দেখে লোকে বলবেন, আপনারা বলবেন যে কেন এটার জাস্টিফাইড আমরা করতে পারলাম কি করতে পারলাম না। থ্যাংক ইউ। আজকে আসার সময়, মানে আসার পর আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, জানতে পারলাম এটা আপনার স্বপ্নের প্রজেক্ট। কেন? মানে দেখুন, সিনেমা মানে যেটা আমার কাছে মনে হয়, আমি কাউকে ছোট বড় করার অধিকার আমার নেই, সেই আমার ঔদ্ধত্য নেই। আমার মনে হয় যে সিনেমা তৈরিতে না সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বোধ। আর যদি আপনার সেই ফিলটা থাকে যে আমি যেটা দেখছি বা যেটা দেখতে চাইছি সেটা দর্শকরা যদি সেভাবে ফিল করে, ওই সিঙ্কটা খুব প্রয়োজন। আর এর আগের 6খানা লেখা হয়েছে, তার মধ্যে 2-1টি অবভিয়াসলি খুব খুব ভালো, খুব আপনার অন্তরের কাছে বা হার্ট ক্রাই বলতে পারেন। তবে এটা কি জানেন তো, আমি একটু সময় নিয়ে বলছি, 1 মিনিট সময়। আসলে যখন এখানে প্রথম কার্যভার গ্রহণ করি উত্তর কলকাতার এই অংশে, বেসিক্যালি বটতলা এই চত্বরটা হচ্ছে তৎকালীন সুতানুটির একটা অংশ। মানে সুতানুটি গোবিন্দপুর কলকাতা, সুতানুটির ওতপ্রোত অংশ হচ্ছে এই অংশটা। তো এখানকার তৎকালীন যে অদ্ভুত ঔদার্য ছিল এবং বৈভব, এবং তারপরে কিছু ক্ষয়িষ্ণুতা, মানে বাঙালি ক্ষয়িষ্ণুতা এবং সব কিছু নিয়ে তার সাথে বোধহয় মিশে আছে ওই হেরে যাওয়া মানুষগুলোর কথা। কিন্তু হোয়াট উই বিলিভ, এবং আমি আর পল্লব বিশ্বাস করি আর অনেকের সাথে একসঙ্গে, যে হেরে যাওয়া মানুষগুলোর কিন্তু জিতে যাওয়ার গল্প থাকে। তো এটা বোধহয় সেই অর্থে যেটা আমি চাইছি বা আমরা চেয়েছি, পারফেক্ট অফ ইটস কাইন্ড, যে সে হেরে যাওয়া মানুষদের জিতে যাওয়ার গল্প। কেন, ফিনিক্স পাখির গল্প আপনারা প্রত্যেকেই জানেন, সে আগুনে পাখির গল্প। যখন আমরা দেখলাম সম্পূর্ণ ছাই, কিন্তু ছাই থেকে তো জাগরণ হয়। এটা ছোট্ট ট্যাগলাইন বলা যেতে পারে যে আমরা ছিলাম, আমরা আছি, আগামীতেও থাকব, আগুন পাখির মতোই আবার ছায়ের থেকে জাগব। তো এটা হচ্ছে সেই মানুষদের গল্প। এই জন্য বললাম, এই গল্প লেখার সময় এবং গল্প যখন শ্যুট হয়, কখনো সেটের মধ্যে এতটা পরিচালক হিসেবে বলতে পারি, বা যারা ওখানে কলাকুশলী ছিলেন বা যারা অ্যাসিস্ট্যান্স দিচ্ছিলেন, তাদের চোখে একটা সিন দেখে বা একটা মুহূর্ত দেখে যখন সিন শ্যুট হচ্ছে, যে লোকে কেঁদে ফেলে, সেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। তো এই জন্যই বললাম, দিস ইজ পিস অফ দ্যাট ড্রিম, যেটা আমি করতে চাইছি বা আমরা করতে চাইছি, সবাই মিলে করতে চাইছি। ওভার টু ইউ। এদিকে একটু যাই, দুজনের কাছেই প্রশ্ন, শাই এটা নিয়ে নাও। সেটা হচ্ছে, মানে আলটিমেটলি এটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, রাইট? মানে কেন ইন্ডিপেন্ডেন্ট কাজের সাথে রয়েছো এখনো? মানে এরকম তো কোথাও বলা নেই যে ইন্ডিপেন্ডেন্ট কাজের সাথে থাকতে পারবো না। না, সবাই যেটা জেনারেলি বলে থাকে, ইন্ডিপেন্ডেন্ট কাজ পয়সা কম, না এগুলো করবো না। তাও অ্যাক্টর হিসেবে তোমরা করেছো, আমার ভালো লাগছে অবভিয়াসলি। আমার কাছে প্রথম, মানে আমি তোমার জেনারেলি অলরেডি এর আগেও ইন্টারভিউ দিয়েছি, আমার কাছে প্রাথমিকভাবে না খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে মানে চরিত্রের ইম্প্যাক্টটা। আমি এর আগেও বলেছি ইন্টারভিউতে, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চাই যে আমি কোথাও কোনো একটা গতে বাঁধা জায়গাতে আটকে যেতে চাই না। যদি আমাকে ডিফাইন করা হয়, যদি তুমি আমাকে ভেবে নিয়ে একভাবেই ভেবে নিতে পারো, তাহলে আমি মনে করবো যে সেটা আমার ফেলিয়ার। রাইট। না, আমি এর আগে যে কটা চরিত্র করেছি সব কটাতেই বিভিন্ন রকম কোথাও উঠছে পড়ছে বিভিন্ন চরিত্র। এই চরিত্রটি আমার কাছে খুব মানে আমার নিজের করার খুব ভালো লেগেছে। মানে আমি প্রথম দিন থেকে যখনই আমাকে পল্লবদার খুব অদ্ভুত একটা কাস্টিং, কীভাবে কাস্টিংটা হচ্ছে এটা আমিই বলে দিচ্ছি। পল্লবদা তখন খড়দা থেকে ট্রেনে উঠেছে, তো সেই খড়দা ট্রেনে আমাকে ফোন করেছে এবং ওই ফোনাফোনির মধ্যে কাস্টিংটা হচ্ছে। তো এবার একটি চরিত্র যার সেরিব্রাল প্যালসি, মানে আমরা কি ফুল ফ্রেম যাচ্ছি? হ্যাঁ, মোটামুটি আমরা দেখতেই পারি। তো আমার না মানে চরিত্রটা পুরো মানে এই প্রায় 20% ওর পা নড়ে। এটা মাঝখানে বলে দিই যে আমরা কাউকে ছোট না করেই দেখাচ্ছি, মানে অভিনয় যেহেতু। হ্যাঁ, নাকি ছোট করার তো ব্যাপার অনেক সময় এরকম চলে আসে না, তো আমাদের ক্ষেত্রে এসছে, মানে কন্টেন্ট বানানো হলো, বললো আমরা একটা পার্টিকুলার সেগমেন্টের মজা করেছি। না মজা করার কী ব্যাপার আছে? বিভিন্ন মানে সিনেমা রিয়েলিটিকে ইন্সপায়ার করে, রিয়েলিটি সিনেমাকে ইন্সপায়ার করে। তো আমরা তো
হ্যাঁ 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 প্লিজ হ্যাঁ প্লিজ 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 আপনি যে কথাটা বললেন জাস্টিফাইড কথা, যে অনেকে এটা বলতে পারেন, তো আমি ছোট্ট করে ওর কথা কেটে আমি একটা কথা বলছি। কি বললাম আপনাকে, যে হেরে যাওয়া মানুষের জিতে যাওয়ার ঠিক। গল্প। তো ওর চরিত্রটা দিয়ে আমরা এটাই বোঝাতে চাইছি বা চেয়েছিলাম বা চাইবো যে একটি ছেলে যে চ্যালেঞ্জড, ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেও হারবে না এবং হারতে পারে না। এটাই হওয়া উচিত। সে অনুকম্পার পাত্র টেম্পোরারিলি বা ফর দ্য টাইম বিং হতে পারে সেই সমস্ত লোকের কাছে যারা ওকে দেখতে চাইছে সে অবস্থায়। কিন্তু আমরা বা বৃহত্তর সমাজ কিন্তু দেখতে চাই না। Good. আমরা চাই সেই ছেলেটি নিজের পায়ে দাঁড়াবে কোনো ক্ষেত্রে, সেটা সিম্বলিক হতে পারে, এবং আমাদের গল্প কিছুটা তাই। প্লিজ ওভার টু ইউ। হ্যাঁ স্যার। তো এই চরিত্রটি করার একটা আলাদা মজা আছে, আলাদা একটা চ্যালেঞ্জ বললেই চ্যালেঞ্জ, একটা মজা আছে চরিত্রটি করার। তো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুব মনে হয়েছে এটা আমার কাছে নারিশমেন্ট, মানে শিল্পী হিসেবে না, মানে যে শিল্পের সঙ্গে জড়িত তার এটা হওয়া উচিত যে মানে এইটা আমি খুব নতুন করতে পারলাম, এটা আমি তাহলে কীভাবে করব। মানে আপনি আমাকে সম্পূর্ণ একটা নতুন জায়গায় ফেলে দিয়ে বলেন যে যেটা তুমি নও সেটা হয়ে দেখাও, ওইটাই আমার কাছে মজার। তো আমি কোথাও টাইপকাস্ট হতে চাই না, তাই জন্য সেখান থেকে বেরিয়ে একটা অদ্ভুত একটা মানে সম্পূর্ণ একটা অন্যরকম জায়গাতে পড়ে যাওয়া আমার কাছে খুব মানে প্রথম তো ক্যারেক্টার, তারপরে আমি যখন পল্লবদার সঙ্গে আলাপ হলো, তারপরে আমার দেবাশিসদার সঙ্গে আলাপ হয়। পল্লব দেখে না আমার খুব মানে মজা লেগে গেছে, আমি ক্লিয়ারলি বলছি। কেন বলছি, এটাতেও আমরা আসবো। কেন বলছি, এটা ক্যামেরাতে এটা বলে দেওয়া উচিত যে বইয়ের পাতা থেকে একদম রিয়েলিজমে যদি সিধু জ্যাঠাকে দেখতে হয়, এই বসে আছেন ভদ্রলোক এখানে পল্লব মালাকার, তার কারণ হচ্ছে কি পল্লব দা এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া, মানে সে মানে পল্লবদার সঙ্গে প্রচুর জিনিস নিয়ে কথা বলা যায়। মানে আমি যে বই নিয়ে কথা বলছি পল্লবদা তার আগে থেকে সেই বই নিয়ে বলে দিচ্ছে। আমি উইলিয়াম ডালিম্পল বলছি তো পল্লবদা অ্যানার্কি বলছে। মানে এটা না খুব মজা লাগে আমার কথা বলতে, কারণ আমি খুব একটা মানে যখনই কোনো আমি ইন্টারভিউতেও বলছিলাম আমার তোমার ইন্টারভিউ স্টাইল আমার কেন ভালো লাগে, তার কারণটা হচ্ছে গিয়ে অনেক মানে এমন প্রশ্ন থাকে যেগুলো একদম চরিত্রকে কীভাবে তৈরি করতে হয়। আমি খুব বই এবং সিনেমা নিয়েই আমার জীবন। এবার এই নিয়ে কথা বলা, যদি কোনো মানুষের সঙ্গে কথা বলতে হয়, আমিও ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারবো। আমার পল্লবদার সঙ্গে কথা বলে হয়, তারপরে দেবাশিসদার সঙ্গে আলাপ হয়, এবং দেবাশিসদা ইজ এ ভেরি গুড ডিরেক্টর। তার কারণটা হচ্ছে কি দেবাশিসদা একটা কথা বারবার ধরে মানে যখন সেটে, আমি সত্যি কথা বলছি যে যখন আমরা সেটে কাজ করছি দেবাশিসদা কিন্তু সবারই ভিউ পয়েন্ট নিচ্ছে। মানে আমাকেও বলছে যে কী মনে হয় কী করা যেতে পারে এখানটাতে। তো এই যে একটা কনস্ট্যান্ট একটা পার্টিসিপেটিভ লিডারশিপ যাকে বলে, যে সবাইকে পার্টিসিপেট করানো, একটা ডেমোক্রেটিক লিডারশিপ যাকে বলে, তো এইটা দেবাশিসের মধ্যে আছে। পুরো গোটা টিমের সঙ্গে কাজ করে খুবই খুবই মানে আরও। তো বাকি বলুন। ওকে একটু দাও। মানে প্রথমেই যেটা বলছিলাম, পুলিশকে দেখলে এমনি ভয় লাগে, মানে কতটা ভয় পেলে কাজটা করতে গিয়ে, না একটু বলো। প্রথমত আমি এখানে পুরো নতুন, মানে এটা আমার একদম প্রথম কাজ। আমি তো প্রচুর পরিমাণে নার্ভাস ছিলাম, মানে প্রচণ্ড নার্ভাস ছিলাম। তো সবাই আমাকে খুব হেল্প করেছে সেটা কাটাতে, যে না কেন পারবি না, তুই পারবি, কর। আর এই নতুন নতুন সবারই এরকম একটু প্রবলেম হয়, কর না কর। এবার করতে করতে তখন ওনারাই আবার আমাকে বলছে এই তো পারলি, কেন পারছিস না, কেন নার্ভাস হয়ে যাচ্ছিস। তো প্রথম দিকে যখন মানে যখন স্টোরিটা আমি জানতে পারলাম, মানে এটা প্রথমত আমার সবার প্রথম মানে একদম ফার্স্ট কাজ এটা আমার, তো কেমন কেমন লাগছিল। তো তারপরে যখন স্টোরিটা পড়লাম, স্টোরিটা শুনলাম, তখন না এত বড় একটা কাজ, এত বড় একটা চরিত্র আমি করব, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো আমি চেষ্টা করেছি, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, এবার বাকিটা জানি না। কিভাবে সুযোগ আসলো তোমার কাছে? সুযোগ এসেছে একটা দাদার মাধ্যম থেকে। তো দাদাটা ওই অডিশনের জন্যই বলেছিল যে এরকম একজন আছেন। উনি প্রথমে কিন্তু বলেননি যে উনি একজন ওসি। তো এবার আমি গেছি, তো যখন হাফ রাস্তায় গিয়ে বলছি উনি কিন্তু একজন ওসি, ঠিক আছে। আমি কি এইটাই বলছিলাম, এই রে সর্বনাশ করেছে, এবার কি হবে। আমি যদি এক্ষুনি অডিশন নিতে বলে তখন আমি কি করবো, আমি তো কিছু রেডি করিনি। তো বলছে ঠিক আছে কিছু নেবে না, চল না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তো তখন হঠাৎ করে বলছেন যে মানে দেবাশিসদা বলছেন যে এরকম একটা স্টোরি দিলেন, তো করে দেখাও। তো আমি একটু নার্ভাস হলাম যে পারবো তো না, ঠিক আছে পারবো না, যা করবো ঠিক আছে। তারপরেরই পরে বুঝতে পেরেছি যেটা ওনারই চরিত্রের, মানে ওনারই স্টোরির একটা গল্প। তো ওখান থেকেই একটা ভাইয়ের সাথে একটা সিন, ছোট একটা সিন। তো তখন হয়তো ওনার ভালো লেগেছিল, সেটা থেকে আস্তে আস্তে এগিয়েছিল। কেউই আপনাকে ভয় পাচ্ছে না, এটা আমার খুব অবাক লাগছে। মানে আমারও কেটে গেছে, মানে এই কথাটা শুনে আমার সত্যি ভয় লাগছে। আর যে কথাগুলো আমি শুনছি এতক্ষণ থেকে, মানে আমি শিহরিত হচ্ছি, কম্পিত হচ্ছি আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট,
ও কথাটা যেটা বললো যে ওসি শুনে ওর ভয় লাগলো, হ্যাঁ এবং তারপরে যখন ও কাজ করতে এলো বা সবাই যখন একসঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাজ করলাম, তখন সামথিং লাইক ওদেরকে আমি যেটা বলেছিলাম যে আমরা বলেছিলাম যে আমরা একটা 3 দিন বা 3.5 বা 4 দিনের পিকনিক করব, তো লেটস হ্যাভ ফান, এবং তুমি যেটা তোমার নর্মাল তুমি সেটা দেবে। পরে পারলাম কি পারলাম না, এবং ও যে বললো ও আমার ডিরেকশন খুব ভালো, বেসিক্যালি সেই মানুষগুলোর কথা মনে পড়ে যারা অনেক গ্রামগঞ্জে যারা তথাকথিত কিন্তু আপনার ওই কৃষি বিজ্ঞান ব্যাপারটা জানে না, তারা ওই হাওয়ার দিকে বা নাক নিয়ে বা আকাশের দিকে তাকিয়ে মাটি ধরে বলে বৃষ্টি হবে কি হবে না। আমরা সে ধরনের কিছু মানুষ আর কি, শুধু বোধ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা সিনেমা করতে এসেছি। তো ডিরেকশন কি জানি না, শুধু এতটুকু জানি যে যেটা আমরা দেখেছি, যেটাকে আমরা অ্যানালিসিস করেছি, সেটাকে যেন আমরা সেভাবে রূপায়িত করতে পারি। তো সেই বোধ, সে আশাটাকে নিয়ে এসেছি। আর ওই কথা রেফারেন্সে আমি বলছি ভয়ের কথা। তো আমি দেখুন ছাদের ওই কর্নারে অন্ধকার আছে, তো আপনি গেলে ভয় পাবেন না। তো ছোট একটা বাচ্চাকে যদি বলি ওদিকে যা, সে যাবে না। কেন যাবে না? তাকে বলা হয়েছে ছোটোবেলায় ওদিকে যাস না, জুজুবুড়ি আছে। জুজুবুড়ি খায় না মাথায় দেয় না চুলে গিট বাঁধে, কেউ জানে না, কিন্তু কিন্তু জুজুবুড়ির অস্তিত্ব রয়ে গেছে কেন? একটা স্বার্থসিদ্ধির জন্যে, বাবা মার স্বার্থপরতার জন্যে, যে ছেলে বা মেয়েকে সন্তানকে ওটা বললে সে তার কবজায় থাকবে। ঠিক। জুজুবুড়ি অস্তিত্বহীন, কিন্তু ভূতের ভয়টা কিন্তু আমরা ওখান থেকেই পাই। দুর্ভাগ্যজনকভাবে যখন আমাদের প্রতিটি কাজের মধ্যে আমরা দেখি যে রাস্তায় বিভিন্ন সময় দাঁড়িয়ে আছি, পুজোর সময় ধরুন ঘর সংসার ছেড়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি দিনের পর দিন, 24 ঘন্টা এমন হয়ে গেছে, উই আর স্ট্যান্ডিং অন স্ট্রিট, আমি কেন আমরা প্রত্যেকে, তখন একজন প্যারেন্টস এসে তার বাচ্চাকে দেখিয়ে বলে, আমাকে দেখিয়ে বা আমাদেরকে দেখিয়ে, ওই যে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। তো ইটস নাথিং বাট আমরা এখনও কলোনিয়াল হ্যাং থেকে এখনও বেরোইনি। কেন? কলোনিয়াল সময়ে পুলিশ ছিল বোধ হয় সিম্বল অফ অপারেশন অ্যান্ড টর্চার। তো সেই নেগেটিভ লেগাসিটাকে আমাদের ক্যারি করানো হচ্ছে, এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজই সেটাকে ক্যারি করতে বাধ্য করছে। ঠিক জুজুবুড়ির মতন বলা হয় যে পুলিশ ধরে যাবে, সুতরাং বাচ্চাটির অবচেতন মনে ছোটবেলা থেকে ঢুকে যাচ্ছে যে পুলিশ মানে হচ্ছে এমন একজন কিম্ভূত প্রাণী যাকে ভয় পেতে হবে। অনন্যা ঠিক যেভাবে বলল, ও কিন্তু জীবনে কোনোদিন থানায় যায়নি, তো কিন্তু ওসির নাম শুনে বা পুলিশের নাম শুনে ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। এটা কিন্তু সেই জুজুবুড়ির গল্প। যদি শেখানো হয় যে পুলিশ ইজ অ ফ্রেন্ড, বা রাস্তায় আঙ্কেল দাঁড়িয়ে আছে, গিয়ে বলো যে আঙ্কেল আমি একটা চকলেট চাই, ট্রাস্ট মি, আমরা কিন্তু পকেটে অনেক চকলেট ক্যারি করি, আমার চেম্বারে প্রচুর টফি রাখা থাকে, দুষ্টু বাচ্চাদের ভালো বাচ্চাদের সবসময় আমরা সেই চকলেটগুলো খাওয়াই। তো উই আর লাইক দ্যাট, এইটুকুই, সত্যি এইটুকুই। যাই হোক, আপনার ভয় নিশ্চয়ই কেটেছে, মানে কারণ আপনাকে কিন্তু আমি চা খাইয়েছি। হ্যাঁ, চা খাইয়েছেন, আর খাওয়ার গল্পেও আমি আসবো, শুটিংয়ে আমি খাওয়ার গল্প শুনেছি। এ ব্যাপারে আমি পল্লবকে বলবো কিছু দৃষ্টিপাত করতে, আলোকপাত করতে। হ্যাঁ, কি পল্লব বাবু বলুন? আচ্ছা, পল্লবকে কিন্তু আমি বলে থাকি তারিণী খুঁড়ো, আমি বলতাম না আগে, ওটা শাহির বলে বেশি করে, জোকস অ্যাপার্ট, মানে ও যেটা বললো সেটাকে আমি আরও স্ট্রেনদেন করেই বলছি। রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বেন, যেখানে জ্ঞানের অভাব হবে, পল্লবকে স্মরণ করবেন। খুব দুঃখের রাত, দুঃখের দিন, বর্ষার দিন, বর্ষার রাত, খুব দুঃখ, পল্লবের সাথে কথা বলবেন, সার্টেনলি হি উইল মেক ইউ স্মাইল, দিস ইজ মাই গ্যারান্টি। এইটাই তো দরকার, মানে ওভার টু হিম। আচ্ছা, শুটিং ছেড়ে শুটিং কি করে হলো? মানে শুটিং মানে আপনি বলছেন জিউএন গান আর জিউএন গান, গয়াকার ন গান, তো ঠিক। অ্যাকচুয়ালি আমার যদি বলাটা খুব, আমার যদি ভাবনাটা খুব ভুল না হয়, তাহলে দেবাশিস আর আমি একই দিনে পুলিশে কলকাতা পুলিশে জয়েন করি। আমরা ব্যাচমেট, 28 বছরের পুরনো বন্ধুত্ব, এবং সেইখান থেকে ও সাহিত্যের ছাত্র, আমিও সাহিত্যের ছাত্র, এই মিলগুলো তো রয়েছে, কিন্তু দুজনের বোধহয় মানে মানসিক তরঙ্গের মিলটা কোথায়, যে ও ছবি, প্রচুর ছবি দেখে, আমিও প্রচুর ছবি দেখি না। আমরা ভারতবর্ষের মানে আমরা কিন্তু অন্য, মানে আপনি যদি পরোক্ষে বলেন তাহলে আমরা বিরাট বড় ইনস্টিটিউটের ছাত্র, যে ইনস্টিটিউটের নাম হচ্ছে ভারতীয় চলচ্চিত্র। বাহ। আর যে ইনস্টিটিউটের প্রিন্সিপালের নাম সত্যজিৎ রায় আছে, আস্তে আস্তে ঋত্বিক ঘটক আছেন, মৃণাল সেন আছেন, শ্যাম বেনেগল আছেন, এবং দুজনের মতের মিলটা এইভাবে। ও একদিন ফোন করে আমাকে বললো স্ক্রিপ্ট লিখবি। আমি তার আগে প্রবন্ধ, কবিতা, গল্প, কবিতা তো যে কোনো বাঙালি ছেলে মাত্রই লেখে একটা বয়সের পরে এসে, সে কী লিখলো সেটা বড় কথা নয়, কবিতা লিখছে। এবার ও বলে, আমি তো, আমার কোনো অভিজ্ঞতা নেই, তুই তাহলে আমাকে বলে দে, এটা গল্প এলো এরকম, প্রথম আমাদের একটা সিনেমার গল্প এলো, যে একটা সার্কাইনা থিয়েটার নিয়ে একটা গল্প এলো এরকমভাবে। সেইখান থেকে আমাকে কিছুটা শিখিয়ে দিয়েছেন আর একজন পরিচালক, তিনিও নামকরা, নামি আর কি সিনেমা জগতে, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। ও আমাকে বললো, দাদা তুমি ফরম্যাটটা শেখো, কীভাবে লিখতে হয়। কিছু বইপত্র বললাম, দেবাশিসও পড়াশোনা করলো, দুজনের পড়াশোনার
জায়গাটা অন্য রকমের, যে এত চাকরি একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এই কাজ আমাদের পেশাগত জীবনে কোনো মানে অন্তরায় হয়ে দাঁড়ায়নি, বা পেশাও কিন্তু আমাদের এই কাজে অন্তরায় হয়নি। আমরা পেশাটাকে সেই মতন দেখে তারপরে আমরা এই কাজটা করেছি। এবং তারপরে যেটা হচ্ছে যে আমাদের এই যে ব্যাপারগুলো, যে সিনেমার কাজ করা, ওদের সাথে যখন কথা বলেছি, এই যে পুলিশের ভয়টা, এটা উনি যা বলেছেন একদম ঠিক। এটা আমরা প্রত্যেকটা এত বছর চাকরি করে রাস্তায় ঘাটে আমরা সব জায়গাতে পুলিশ আছে ধরিয়ে দেবো। পুলিশ কেন ধরিয়ে দেবে? তুমি মানে বাবা মায়েদের, আমি তাদেরকে ছোট করছি না, তারাও এই যুগের মানুষ বা গত যুগের মানুষ যারা ছিলেন, এটা হয়ে রয়েছে এরকম ব্যাপার। এটা থেকে কাটিয়ে আসার চেষ্টা অবশ্যই সেটা কাটছে। কিন্তু সিনেমার গল্প যদি বলেন, দেবাশিস একটা গল্পের আমাকে স্ট্রাকচার দিয়ে দিল, আমি সেটাকে চিত্রনাট্য সংলাপে ফেললাম, দেবাশিস সেটাকে আবার দেখলাম, আমরা দুজনে মিলে আলোচনা, মানে আমি বলতে পারি যে আমি বড় মুখ করে বলছি না, দেবাশিস আর আমার সংলাপ ডায়ালগের মানে চিত্রনাট্যটা কিন্তু আমরা এটুকু আমার মনের জোর তৈরি হয়েছে, বা ওরও তৈরি হয়েছে একসাথে কাজ করার পর থেকে, বা ওর জন্য আমার তৈরি হয়েছে যে আমরা কিন্তু পারবো, যুগলবন্দি হয়েছে একটা, পারবো মানে গল্প আমরা তৈরি করে নিতে পারবো। শুধু একটু সাহসে, আরেকটু সাহস তো রয়েছেই, সহযোগিতা তো অবশ্যই দরকার। শিল্পীদের সহযোগিতা না হলে কোনো কাজ হয় না। ওদের যখন ফোন করলাম, ওরাও আস্তে আস্তে যখন ক্যারেক্টারগুলো শুনলো, ওরা খুব অভিভূত হলো ক্যারেক্টার, ওর ক্যারেক্টারটা বা ওর দাদার ক্যারেক্টারটা। ফাল্গুনী চ্যাটার্জি ওদের বাবার রোলটা করছেন, বর্ষিয়ান অভিনেতা এবং মঞ্চ চলচ্চিত্র জগতের অন্যতম মানে পরিচিত মুখ বাংলা ধারাবাহিকেও। এবং উনি আমাদের সাথে যেভাবে কোঅপারেট করেছেন, সেটাও আমাদের কাছে বড় পাওনা, যে ওই লেভেলের একজন অভিনেতা, এত পরিচিতি যার, এতদিন ধরে স্টেজ করছেন, আগের দিন উনি শুটিংয়ের আগের দিনও স্টেজ করে এসেছেন, উনি কিন্তু মানে সহযোগিতার হাতই বাড়িয়ে দিয়েছেন যে এটাকে এইভাবে করলে। এবং দেবাশিস যেটা বলে যে কান্না, একটা সিন আছে আপনারা দেখবেন, এত কথা তো বলে দিলে ছবি দেখার মজা থাকবে না, ওখানে কিন্তু ওরও চোখে কোনায় কোথাও একটু জল চিকচিক করেছে, আমারও কিন্তু গলার কাছটা ধরছিল, যে এই রোলগুলো নিজেরাই লিখছি। আর আমি এটা শিখেছি এই সামান্য 1 বছর কাজ করতে করতে, যে ছবির প্রথম দর্শক ছবির টেকনিশিয়ানরা, যখন স্পট বয়, যখন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, যখন ফোকাস প্লার বলছে যে স্যার এই ডায়লগটা এত সুন্দর লিখেছেন, বা দেবাশিসকে বলছে স্যার এত সুন্দর ডাইরেকশন দিলেন, আমরা বুঝতে পারছি, চোখের সামনে বুঝতে পারছি, ওটা কিন্তু পরম প্রাপ্তি। একদম মানে প্রথম অ্যাপ্রিসিয়েশন একদম, ওরাই প্রথম দর্শক। তারপরে তো ছবি টিভিতে যাক, হলে যাক, এইভাবে যেভাবেই হোক না কেন। এবং দেবাশিস আর আমার দুজনের যা কথাবার্তা, আমাদের যা আলোচনা হয়, তাতে আরও অনেক গল্প, যদি আপনাদের আশীর্বাদ থাকে, দর্শকদের আশীর্বাদ থাকে, তারা যদি নেন, আরও অনেক ভালো ভালো ছবি দেবো। এবং গল্পগুলো কিন্তু বেসিক গল্প, এটুকু বলতে পারি। আমি একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে মানে সিরিয়াসনেসের বাইরে গিয়ে বোধহয় দেবাশিসবাবু খুব খাদ্যরসিক, তাই না? আমরা তো সবাই খুব কেন বলছি আমি, কেন আমি বলছি, কারণ আমি সাইডের থেকে খবর পেয়েছি যে ফ্লোরে বা সেটে সবসময় জিজ্ঞাসা করা হতো সবাই সব খেয়েছে কিনা, আর ঠিক টাইমে ভালো ভালো খাবার পৌঁছে যেত। এটা কিন্তু চট করে ইন্ডিপেন্ডেন্ট কাজে হয় না, আমরা এটা করেছি, বাজেটের ব্যাপার থাকে, ভাবনা থাকে। এক থালা ফল, হ্যাঁ, এর মানে আমি কোথাও দেখিনি, সত্যি কথা বলছি। মানে ফল চলে এসেছে তোমার হ্যাঁ, কাছে, বাহ। ব্যাপারটা হচ্ছে যারা এসছেন হ্যাঁ, কলাকুশলী, তারাও তো মানুষ, তারাও 12 ঘন্টা 10 ঘন্টা কাজ করছেন। হ্যাঁ। বা ডিরেক্টর স্যার সেটাকে কখনো নিজে বলছেন, কখনো আমাকে বলছেন তুই একটু দেখে নে। আমি ফোন করে যে সবাই খেয়েছেন তো, এবং তারা হ্যাপি। এই ব্যবহারটা যে মানুষের সাথে করতে পেরেছি, এটা এত কিছু। কারণ দেখুন, আমাদের দুজনের কারো সিনেমা বানানোর, হ্যাঁ সিনেমা মানে প্রথাগত শিক্ষা নেই। আমরা কোনো এফটিআই থেকে পাস করা না, আমরা কোনো এসআরএফটিআই থেকে পাস করা নয়, কিন্তু সিনেমাকে প্রচণ্ড ভালোবাসি, সিনেমা মাধ্যমটাকে ভালোবাসি, এবং প্রচুর সিনেমা দেখি। এফটিআই লাগবে না তো, আপনি তো বললেন। না, অবশ্যই লাগবে। ফিল্ম স্কুল, একটা কথা বলছি, ইনস্টিটিউটের কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক। আপনি যদি বলেন যে ওমপুরি সাহেব কেন ওইখান থেকে পাস করে এসছে, অমিতাভ বচ্চন তো পাস করেনি, এটা নিয়ে সারা রাত বিতর্ক চলতে পারে, সেটা কথা নয়। সেটা আমরা করবো অবভিয়াসলি, একটা শিক্ষারও এপিসোড তো কোনো বানাবো। বিকল্প হয় না সঠিকভাবে শিক্ষার, সেটা সেরকমই। আমরা সিনেমা দেখে, ওই যে বললাম ইনস্টিটিউট আমাদের ভারতীয় চলচ্চিত্র, আর তার প্রিন্সিপাল সত্যজিৎ রায়। আচ্ছা, আপনি সুইচ অন সুইচ অফ কি করে করেন এই চরিত্রগুলো? না, আমি ওর কথা রেফারেন্সটা টেনে বলি যে শিক্ষার তো কোনো শেষ নেই না। আর আমরা শুধু বোধ নিয়ে ভালোবাসা থেকে সিনেমা বানাতে এসেছি। আজ থেকে বছর দেড়েক আগেও যখন আমি প্রথম একটি ক্যামেরার পেছনে দাঁড়ালাম, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম মাই জব, ও পল্লব যেটা বললো যে আমি 12 ঘন্টা 14 ঘন্টা আমি কিন্তু আমার কাজ করি, বা আমাদের টিম কাজ করে। তারপরে যে বেঁচে থাকার সময়টা থাকে, ধরুন আই ইউজ টু স্লিপ ফর 4.5 hours, সুতরাং ওই 3 ঘন্টা কিন্তু আমি কাজে লাগাতে পারি আমার চিন্তা মনন যাই যে বলুন না, লেখালেখির জন্য, অ্যান্ড উইজ টু ডু ইট। তো আমাদের কিন্তু শেখা হয়তো 5% 10% এখনো হয়নি।
সুতরাং যারা 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 ইনস্টিটিউট থেকে পাশ করে এসছেন বা যারা কাজটা জানেন তাদের কাছে আমরা নভিস, তাদের সাহচর্য আমাদের লাগবে বা আমাদের পথ চলতে চলতে অভিজ্ঞতা আমাদের কথা শেখাবে। সুতরাং দ্য জার্নি হ্যাজ জাস্ট বিগান, দিস মাচ আই ক্যান সে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে সুইচ অন সুইচ অফ, ভেরি ইজি, ভেরি ইজি। বেসিক্যালি এই যে পুলিশ নামের একটা না ঢক্কানি না তৈরি হয়ে থাকে, পুলিশ এরকম লাজাদার লাইফ, পুলিশ সারাক্ষণ অত্যাচারী, পুলিশ বকাঝকা করবে, পুলিশ খারাপ কথা বলবে, লোককে এটা বলা হয়। বেসিক্যালি ইটস বিন টট বাই সাম পিপল, কিন্তু সেটা বাস্তবে তাই নয়। লাইক এনি আদার প্রফেশন ইটস আ প্রফেশন। আর নেশা পেশা যদি এক হয়ে যায় তো পুলিশি চাকরি করা বা পুলিশের চাকরি করা তো নেশা হতে পারে না। বাট এটা করতে করতে হোয়াট আই ফেল্ট, এবং সেটা মন দিয়ে মানি, আমার সার্ভিসের আমার কলিগরা জানে যে এটাকে আমি মনে করি যে ইফ আই ইন মাই চেয়ার, অনেক লোক আছে জানেন তো যে তারা ভীষণ হেল্প, তাদের প্রয়োজন। আমি এতটুকু নাটকীয়তা না করেই বলছি, আমি থরোলি ইন মাই সার্ভিস লাইফ আই ট্রাইড মাই লেভেল বেস্ট। এবং এই করতে করতে না এমন কিছু মানুষকে আমি দেখেছি যে আপনি যেটা বললেন যে সুইচ অফ সুইচ অনটা অটোমেটিক্যালি হয়ে গেছে। ডিসিএসি কারেন্টের কোনো গল্প নেই, অটোমেটিক্যালি হয়ে গেছে। কেন জানেন তো? কারণ এই গল্পগুলো প্রত্যেকটা তাদের গল্প। পথ চলতে চলতে যা দেখেছি, যা শিখেছি, উত্তর কলকাতার গলি অলিগলি পাকস্থলী, এখানে যা স্তর আছে এক একটা মানুষের সঙ্গে। আপনি কি ধরতে হবে ফোনটা? যদি হয় কোনো অসুবিধা নেই। ব্যস্ততার কিন্তু একটা ভান হয় জানেন তো, বেসিক্যালি ব্যস্ততা থাকে কিন্তু ব্যস্ততার ভানটা বেশি হয়। আমরা প্রত্যেকে বলি খুব ব্যস্ত আছি রে, টয়লেটে যেতে যেতে লোকটা বলছে ফোন আমি একটা মিটিংয়ে আছি, তো ইটস হ্যাপেন্স, তো ইটস লাইক দ্যাট। তো সুইচ অনটা খুব ইজি, মানে আপনি যদি চান বেসিক্যালি। কেন দুটো জিনিস আপনার ডিপেন্ড করে, একটা হচ্ছে নলেজ, একটা ইন্টেনশন। আমাদের লয়ের পরিভাষাও যেটা বলে নলেজ আর ইন্টেনশন। ইফ ইউ হ্যাভ দ্য নলেজ অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য ইনক্লাইনেশন, ইফ ইউ হ্যাভ দ্য ডিজায়ার টু ডু ইট, দেন ইউ ক্যান ডু ইট অ্যান্ড ফর আ বেটার টুমরো, ফর আ বেটার এন্ড। যে এটা ছেড়ে তো আমি যেটা করতে চাইছি সেটা সৃষ্টি। তো পুলিশের কাজেও যেটা থাকে সৃষ্টি করা যায়, মানে ইটস নট অলওয়েজ অফ ডিসম্যান্টলিং থিংস, রাদার কনস্ট্রাক্টিং। তো আমি আমার নিজের কাজে যেটা করে এসেছি, তো আমি দেখলাম যে এটা সিমিলার, যেটা বাস্তবে অনুভব করলাম সেটাকে অন্য রূপগাথায় তৈরি করলাম। এবং একটা জিনিস আমাদের সিনেমার যে নেচার বা জনা যেটা আছে, সেটা আমি একটা বিশ্বাস করি যে হারতে চাওয়াটা বড্ড কষ্টকর, এবং আমরা হারবো না। যেমন আমাদের এন্ডেভারে আমরা হারবো না, তো আমাদের কাজে বা আমাদের গল্পতে আমরা হারা দেখাবো না। কেন কোনো মানুষ বেসিক্যালি হারে না জানেন তো, তাকে পরিস্থিতির চাপে হয়তো হেরে যেতে হয়, কিন্তু সে মানুষটা শেষ অবধি জানে যে আমি জিতবো। এবং সেই যে আশাটা আছে না, ফর আ বেটার টুমরো, ফর আ বেটার সানরাইজ, আমরা কিন্তু সেটার দিকেই তাকিয়ে থাকি। আর ছোট্ট করে একটা জিনিস বলে দিচ্ছি, যেটা শাহির বলল এবং অনন্যা বলল। শাহিরের আগে তথাগত অভিজ্ঞতা কিছুটা আছে অভিনয়ের, কিন্তু অনন্যার সেটা ছিল না। বাট ট্রাস্ট মি, এই দুজন মানে শাহির এবং অনন্যা সেটে আমাদেরকে যেভাবে চমকে দিয়েছে সেটা আমার চিন্তার বাইরে। এবং থার্ড পার্সন যারা দাঁড়িয়ে আছে ওখানে সেটে, তারা দেখে কোনো সময় আই এম বিং ডিরেক্টর, আমি বলছি একটা অদ্ভুত দৃশ্য ছিল যেখানে শাহির অসহায়ভাবে পড়ে আছে এবং তার পাশে অনন্যা। আমি ছোট করে বলছি, বেশি বাড়াবো না। তো সেখানে আমি বললাম যে ইম্প্রোভাইজ করে ওকে কাঁদতে হবে, এবং আমি ভাবতে পারিনি। আমি ওর কান্না দেখে বিশ্বাস করুন, মানে আমি কেন, এভরিবডি ফেল্ট লাইক ক্রাইং। মানে আমরা এতটা একাত্মবোধ করেছিলাম ওখানটাতে। অ্যান্ড হোয়াট শি প্রডিউস দেয়ার অন স্ক্রিন, মানে বিফোর ক্যামেরা, আমি বলছি আমি জীবনে দেখিনি কখনো। সমস্ত বড় অভিনেত্রীকে কাউকে ছোট না করে বলছি, অত স্পন্টেনিটিভাবে এবং যেটাও দিয়েছে, সেটা সবচেয়ে বড় জাজমেন্ট পাবো হচ্ছে আমাদের দর্শকদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। কিন্তু প্রাইমারিলি যা পেয়েছি, যা দেখেছি, সেটা বিয়ন্ড মাই ইমাজিনেশন। অনন্যার কাছেই যাবো তাহলে। সেটা হচ্ছে চরিত্র তো একটা দিক শুনলাম, সেই দিনটার কথা। এছাড়া আমি শুনেছিলাম যে তোমাকে বোধহয় সেলাই শিখতে হয়েছিল। হ্যাঁ, কারণ না আমি বুঝতে পারছিলাম না, মানে ওটা সাংঘাতিক একটা দিন ছিল। মানে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে, মানে আমি তো এগুলো কখনো করিনি, সেলাই মেশিনে কিভাবে করতে হয়, মানে আমি বুঝতে পারছিলাম না এটা কি। এবার যখনটা আমার কাছে এলো যে ওটা আমি নিয়ে এক্সপেরিমেন্ট করবো বা কিভাবে সেলাই করতে হবে, আমি মানে বুঝতে পারছিলাম না। পা, মাথা, মানে আগে পা যাবে না মাথা যাবে, তারপরে এই ডান দিকে যেটা ইয়ে করে ওটা খালি উল্টো দিকে হয়ে যাচ্ছে, মানে যা তা অবস্থা হয়ে গেছে। একটা ভালো পাঞ্জাবির, তো ওটাও শিখেছি। মানে এখন সেলাই করা যাবে, মানে খুব বাজেভাবে যাবে, ওরকম ভাবে যাবে না, মানে একদম এই দিক থেকে ওই দিক,
এরকম ভাবে যায় আর কি। মানে সেটাই অবস্থা হয়েছিল, মানে একটা ভালো পাঞ্জাবি দেওয়া হয়েছিল আমাকে, ওটার একেবারে দফা রফা শেষ করে দিয়েছি আমি। মানে সেলাই আমি করতে পারবো, মানে সেলাই করতে পারবো, কিন্তু ওটা কোন দিকে যাবে জানি না। আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ 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 এটা অনন্যার মুখ থেকে শুনবো আমি, যে চরিত্রতে ঢোকাটা খুব প্রয়োজন। তো বলতে দ্বিধা নেই অন স্ক্রিন যে প্রথম দিন যখন ওনাকে আমরা ট্রাই করলাম একটা অভিনয় সিনে, শি ওয়াজ আ মিজারেবল ফেলিয়ার, জঘন্য করেছিল, ঠিক বলছি তো? এবং আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে কি হবে। তো এটার জন্যে ওকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। পানিশমেন্ট মানে প্র্যাকটিসের জন্য হাতে কিছু ঝোলা ব্যাগ নিয়ে, যেটা ওর ক্যারেক্টার ছিল। তো শনিবার রাত্রে মঙ্গলবার রাত্রে এখানে হরিসাহা হাট হয় ওদের বটতলা চত্বরে, প্রচুর লোকজন থাকে, অনেক রাত্রে প্রায় 11টা 11:15 নাগাদ। ওকে আমি পানিশমেন্ট দিয়ে কী বলেছিলাম সেটা এখন অনন্যা বলবে, এবং সেটা ওর বেটারমেন্টই হয়েছে। তো মানে ভাবতে ভালো লাগছে যে এরকম প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে ওই হাটটা বসে হচ্ছে 9টা থেকে, মানে আমি এটা ভাবতেই পারি না যে 9টা থেকে কোনো হাট বসতে পারে। আমি জানি যে 9টা, হ্যাঁ রাত 9টা, ও বেশিক্ষণ নয়, একটুখানি পর বন্ধ হয়ে যাবে। তো তখন বলছে না 9টা থেকেই ওটা বসে। এবার আমি যখন ওই ব্যাগগুলো নিয়ে হাতে মানে হাঁটছি না, তখন সবাই না এরকম করে দেখছে, আর আমার মানে মনে হচ্ছে কোথাও একটা যে এত ভালো জামা প্যান্ট পরে এই ব্যাগটা নিয়ে আমি হাঁটছি। তো যখন ভিডিওটা করে পাঠানো হলো, না ঠিকঠাক হাঁটা হয়নি, আবার হাঁটতে হবে, আবার এদিকে যেতে হবে, এটা কি হাঁটা হচ্ছে, আবার আমি হাঁটছি। মানে ওটা আলাদাই যাতায়াত ছিল, মানে মানে ওটা আমি শিখতে পেরে আমার ভয়টা কেটেছে। পুরোটা রিভিল করা যাবে না, আমি হ্যাঁ, বুঝতে মানে পারছি চরিত্রের পুরো খাতিরে। ভয়টা কেটেছে। এবং মানে ওই যে একটা মানে একটা কেমন ব্যাপার ছিল না, সবাই দেখছে কি ভাবছে আমি এত বড় একটা ব্যাগ নিয়ে হাঁটছি। তো এইটা পরে যখন আমি মানে শুটিং টাইমে মানে যখন আমার সিনগুলো ছিল, তখন আর একটা প্রবলেম হয়নি। হ্যাঁ দেখছে ভালো, দেখুন Good. একটা শাহিরের একটা অভিজ্ঞতা যে ছোট, যেটা আমি মানে আমি নিজের থেকে করেছিলাম, ডিরেক্টরের সাথে কথা বলে অবশ্যই। ওর ওর ওই এই ধরনের মানে পেশেন্টের হয় না যে মুখ দিয়ে লালা পড়ে, উত্তেজিত হয়ে গেলে বা কথা চ্যালেঞ্জ পার্সন হয় আর কি। এবার সেইটা ওকে আমি 3 দিনে আমি 1 ডজন লজেন্স সাপ্লাই দিয়েছিলাম, যাতে ও লজেন্সটা খেয়ে খেয়ে ওই হাই ডেন্সিটির একটা লালা পড়ে আর কি। সে মোটামুটি ও যা করেছে, ওরা দুজনে ভাই বোনে অভিনয় যা করেছে, এবং অবশ্যই ফাল্গুনীবাবু এবং অবশ্যই আর যারা ছিল শুভ চট্টোপাধ্যায় বা সুরজিৎ প্রামাণিক, আতিশ ভট্টাচার্য, প্রত্যেকে, মানে তনুশ্রী পাশের বাড়ির প্রতিবেশিনী ভূমিকাতে। মানে আমরা না ছবিটা করার পর আমাদের রোববার দিন মনে হলো, ডিউটি করতে করতেই মনে হচ্ছিল যে ডিউটি তো করছি, সেটা ওটা তো আমার আসল জায়গা, কিন্তু কোথাও একটা ফাঁকা লাগছে। ফাল্গুনীবাবু যাওয়ার দিন বললেন যে কাল থেকে আর এই ড্রাইভার সাহেব আমাকে আনতে যাবে না, আমি কাল থেকে তোমাদের সাথে আর দেখা করতে পারবো না। মানে 3 দিনের, মাত্র 3 দিন, হয়তো অনেক বড় সিনেমা তো অনেক বেশি বড় হয়, কিন্তু 3 দিনের মধ্যে যে উনিও আমাদের সাথে খুব সম্পৃক্ত হয়ে গেছিলেন আর কি। একদম। হ্যাঁ, আমি একটা নির্দিষ্ট প্রসেসে ফলো করি। আমি বলছি না যে এটাই সবাইকে ফলো করতে হবে। যেহেতু আমি খুব সেলফ টট একজন অভিনেতা, আমি সিনেমা দেখে বই পড়ে আমার মানে চলেছে অভিনয় জীবন। তো এবার মেথড অ্যাক্টিং, যেটা আমি বারবার বলি যে মেথড অ্যাক্টিং আমি করার চেষ্টা করি, অর্থাৎ চরিত্রটাকে নিয়ে চরিত্রটার সঙ্গে সহবাস করা, শুধু যে সেটে তা নয়, মানে শুধু যে ক্যামেরা যখন চলছে ওই মুহূর্তে নয়, যখন ক্যামেরা চলছে না তখনও। এবার আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায়, যেহেতু আমার চরিত্রের স্পাইন কাজ করে না, তাই আমি যে চেয়ারটাতে আছি আমি ওই চেয়ারটাকে নিয়েই সবসময়, যখন আমি চেয়ারটা পেয়ে যেতাম তো আমি চেয়ার নিয়ে পুরো একদম মানে ওই পশ্চারে থেকে ওই চরিত্রে একই রকমভাবে, মানে তখন হয়তো আমি শটে নেই কিন্তু। এবং এইটা না কোথাও না কোথাও, আমি এটা কেন বলছি, কারণ এটা আমি মনে করি একজন অভিনেতাকে অনেকটা শেখায়। তার কারণ খুব ছোট ডিটেলিংগুলো না তুমি ওইখানেই শিখবে। আজকে এটা সম্ভব নয়, মানে আমার পক্ষে বা কারোর পক্ষে, ধরো যেটা আমি নই সেটা হয়ে ওঠাটা, সেটা তুমি যদি না সহবাস করো তাহলে পারবে না। মানে ফর এক্সাম্পল আমার চরিত্রটি আমি জাস্ট পোস্টারটা দেখাচ্ছি, ও যেভাবে মানে সেরিব্রাল প্যালসির অনেকগুলো কম্বিনেশন হয়, তো এবার ও যেভাবে থাকে, ওই যে লালা করছে, এবার এইটা করতে গিয়ে যখন এই মেথড অ্যাক্টিং প্রসেসটার মধ্যে আমি আছি, তখন আমি বলছি ধরো ওই দাড়ি খোঁচাটা এখানে লাগছে, ওটাই কীভাবে অ্যাডজাস্ট করে, বা ও চুলকায় কীভাবে, এই একটা হলো চুলকানোর জিনিস হতে পারে। তো এই জিনিসগুলো না আমার এটা খুব মানে এই প্রসেসটাতে থেকে যেভাবে খুব মজার ব্যাপার হচ্ছে গিয়ে, অনেকে ধরো পরে জয়েন করছে, তারা খুব ভালো করে হয়তো ওই মুহূর্তটা জানে না মানে যে আমি কি করছি। তো এবার আমি কানাঘুষো শুনতে পাচ্ছি আচ্ছা ইনি কি মানে এবার বুঝ কানাঘুষো শুনতে পাচ্ছি। এই যে উঠলাম আমি, তখন হট করে চমকে গেল, মানে টেকনিশিয়ানস কিছু ছিলেন যারা হট করে তখন চমকে গেছে যে মানে এই তো দেখলাম এতক্ষণ, তখন কিন্তু শট চলছে না। এবং এইটা
আজকে পল্লব দা এবং দেবাশিস দাকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম আমি এটা করতে চাই, আমি সেটে এরমভাবেই থাকতে চাই, তারা ওই সাপোর্টটা না করলে হয় না, কারণ এইটা সাপোর্ট না হলে হয় না। কারণ অনির্বাণ ভট্টাচার্য আমি বারবার বলি, বা একটা কথা অনেক ইন্টারভিউতে বলেছেন যে আচ্ছা বলো। শাহির এটা বললো, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কমিটমেন্ট টুয়ার্ডস অ্যাক্টিং অ্যান্ড কমিটমেন্ট টুয়ার্ডস আ রোল। অনেক ছোট ছেলেও, কিন্তু ওর কাছ থেকে আমি যেটা দেখেছি, কারণ যে বাড়িতে শ্যুটটা হচ্ছিল অনেক পুরনো বাড়ি, সেই বাড়ির গল্প আমরা সিরিয়াসনেস থেকে বেরিয়ে যাব একটু পরে। তো ওই সময় ও এমন একটা বারান্দার কর্নারে বসে আছে যেখানে বাড়িটার মধ্যে কিছু ঝোপঝাড় আছে আর কি। তো ও বেচারা ওই ক্যারেক্টারে ঢুকে থাকার জন্যে মানে মিনিটের পর মিনিট না, প্রায় ঘন্টাভর বা তার উপরে ওই একই পোশ্চারে ওই চেয়ারটার মধ্যেই বসে আছে, এবং সেক্ষেত্রে ওকে মশা কামড়াচ্ছে। আমি কাজ সেরে গিয়ে দুবার ওকে আমি ওই সেই দাদু ঠাকুমার মতন ওকে আমি ঝেড়ে মানে ওই গামছা টামছা দিয়ে মশা সরাবার চেষ্টা করলাম। ও আমাকে বলছে ছেড়ে দাও, আই এম ইনটু দিস। তো এটা আমি জানি না, মানে আমার ঈশ্বরের কাছে আমার এটা কামনা থাকবে এবং সবার কাছে এবং সর্বশক্তিমানের কাছে যে অনেক দূর যাক, কারণ এত ভালো ওই রোলের মধ্যে ঢুকে যাওয়াটা এবং এতটি বাচ্চা ছেলে যে তার জার্নি শুরু করেছে, আমার কাছে তো আমি রিয়েলি দিস ইজ সারপ্রাইজিং। আর আরেকজনের কথা না বললেই না, অনন্যার কথা যে বললাম, প্রশংসা করলাম, এটা বলে রাখছি, সেটা হচ্ছে অনেকক্ষণ অভিনয়ের পর আমি দেখলাম যে, বা সারাক্ষণ শুটিংয়ের পর দেখলাম যে আমার কিছু খাওয়া হয়নি, হয়তো বাকি সবাই খেয়েছে। তো আমি কিছু ওই মোমো খুঁজতে গেলাম, সে মোমোটা ছিল না, সে মোমোটা আমাদের নায়িকা খেয়ে নিয়েছিল। ব্যাস, বাকিটা পল্লব বলতে পারে বা অন্যরা বলতে পারে, শাহির ভালো বলতে পারে, কেন ক্যারেক্টার ওয়াইজ তো দাদা ওর, দাদা বোনের ব্যাপারে আলোকপাত বেশি করবে। সাবধান করে দিচ্ছি, মোমো যেখানে সেখানে পাবেন, মোমো অনন্যার থেকে সরিয়ে রাখবেন। আর মোমো যদি কোনো মানুষের নাম হয় তাও সাবধান প্লিজ, অনন্যা আসছে প্লিজ। আমাদের মানে আড্ডা তো চলতেই থাকবে, বাট মানে যে ছবি নিয়ে এতক্ষণ আলোচনা হলো আর কি, যেটা আমরা দেখতে পাবো, কোথায় দেখতে পাবো, কিভাবে আসবে, যদি একটু সবাই জানতে পারে। না, আমরা মূলত চেষ্টা করছি যে এটা ছোট পর্দা, এখন আর ছোট পর্দা বড় পর্দা কিছু হয় না, কারণ ছোট পর্দা এখন হিউজ হাতে মানে দুর্দান্ত সব সিনেমা রিলিজ করছে, এবং আমরা হাতে হাতে যা ছবি দেখছি ভারতবর্ষের বলুন বা বিদেশি চলচ্চিত্র বলুন, তার জন্য আমরা কৃতজ্ঞ এই মাধ্যমটার কাছে। চেষ্টা করছি যাতে ওই রকম ভাবে, কারণ মোটামুটি তো স্বল্প দৈর্ঘ্যের ছবি বলা যায় এটাকে, 40-45 মিনিটের ছবি, কিন্তু এটুকু বলছি এর মধ্যে পুরোটাই খুব বড় ছবির কন্টেন্ট রয়েছে, এবং এতে আমরা একটা গানও রাখছি, মানে ক্রমশ প্রকাশ্য, মানে ছবিটা এতটাই যত্ন করে দেবাশিসবাবু এতটাই ভালোভাবে পরিচালনা করেছেন, এবং পরিচালনাটা ওইগুলো যদি দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে বোধহয় ভালো হতো, যে উনি কীভাবে ডাইরেকশন দিচ্ছেন। আপনার বিটিএস পরে বার মানে করবেন। অবশ্যই, কিন্তু মানে শুটিংটা না, মানে অনেক কিছু শেখায়, প্রত্যেকটা ছবির শুটিং অনেক কিছু দেখা যায়। এই যে ও যেটা বলছে যে হেরে যাওয়া মানুষের জিতে যাওয়ার কাহিনী, আপনি যদি তরুণ মজুমদারের ছবি দেখেন বা যাত্রিক গোষ্ঠী তরুণ মজুমদারের ছবি দেখেন, দেখবেন প্রোটাগনিস্ট বা হিরো, যেখানে আমি কাছের স্বর্গ থেকে শুরু করে আমি যদি দাদার কীর্তি হয়ে পথভোলা বা ভালোবাসাও দেখি, কোথাও গিয়ে হিরোকে দেখানো হচ্ছে যে জীবনে হারতে চলেছে, কিন্তু শেষ দৃশ্যে গিয়ে বাজিমাত করে বেরিয়ে চলে যাচ্ছে। এটাও তাই, একদম সমাজ জীবনের গল্প, মানুষের জীবনে যা ঘটে, একটা মানুষের স্ট্রাগল, মানে সে কীভাবে জীবন ধারণ করছে, জীবন যাপন করছে, তার ছেলে মেয়ে নিয়ে, তার মাকে নিয়ে, এরকম আমরা যে গল্পগুলো লিখেছি না, তার মধ্যে প্রায় সবাই রয়েছে। মা মেয়ের সম্পর্ক আছে, দাদু নাতনির সম্পর্ক আছে, কোথাও আশা করি সেগুলো আপনাদের উপহার দিতে পারবো, আমরা বিশ্বাস করি, আমরা জানি সেগুলো উপহার দিতে পারবো। একদম, এটা এই আশায় আমি রইলাম। আপনার কাছেই থাকুক মাইক্রোফোন। আমি একদম শেষ, মানে প্রশ্ন নয়, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভেলকি। এই যে কথার চাতুরি আপনার রয়েছে, যেটা শুনেছি এত সুন্দর কথা বলতে পারেন, ভেলকি নিয়ে যদি কিছু বলা যায়। না, ভেলকি আপনাদের চ্যানেল মানুষের কাছে বাস্তবের ভেলকিও দেখাচ্ছে। ভেলকি মানে শুধুমাত্র মানে মাদারিকা খেল বা জাদু ব্যাপার কিছু নয়, বাস্তবটাকেও তুলে ধরে। আমরাও কিন্তু ছবির মাধ্যমে ভেলকি দেখাবো, এটুকু বিশ্বাস করে বললাম। এরপরে আমার কিচ্ছু বলার নেই। আমার একটা কথা, ভেলকি নিয়ে বলি যে আপনাদের পরিচয় প্রত্যেকে জানেন, এবং আপনারা যেভাবে কাজ করছেন সর্বতভাবে আপনারা এগিয়ে চলেছেন, এবং আপনারা খুব অনেস্টলি এগোচ্ছেন বলেই আজ আপনারা আমাদের সাথে বসে আছেন, এটা বলতে পারি। আর সবচেয়ে একটা লাইনে শেষ করতে চাই যে লাখ ভেলকি লাখ যে কথাটা আছে, সেটা কিন্তু শুধু ম্যাজিকের ক্ষেত্রে ইউজ হয় না, বাস্তবে যে ক্ষেত্রে সম্পূর্ণ হারের সময় কিছু ভালো ভেলকিতেও কিন্তু অনেক ভালো কিছু হতে পারে। তো সেটাই হোক, সিনেমা জগতের ক্ষেত্রে হোক, বাংলা সিনেমার ক্ষেত্রে হোক, আমাদের সকলের ক্ষেত্রে হোক, লাখ ভেলকি লাখ ভেলকি লাগ। আর এই ছবিতে ভেলকি দেখুক সবাই, মানে ভেলকি লাগুক সবার মনে। এই আশা নিয়ে আজকের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে।
আর প্লিজ একটু এই লাইক বলি না, আমি আবার শুরু করেছি বলতে, লাইক সাবস্ক্রাইব আর বেল এটা একটু প্লিজ মেরে দেবে না।